Hello learners, welcome to SMS Strategy Means Success। তো গত ভিডিওতে আমরা 9 ফেব্রুয়ারির যে ইন্টারভিউ হয়েছিল সেকেন্ড হাফের তার উত্তর সহ প্রশ্নগুলি আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 9 ফেব্রুয়ারির ফার্স্ট হাফে যে সমস্ত কোয়েশ্চেন করা হয়েছিল সেটার উত্তর সহ আলোচনা। তো তোমরা যদি প্রত্যেক দিনের এই আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে ফলো করে রেখো। প্রথম প্রশ্ন, বর্ণপরিচয় এবং সহজ পাঠের মধ্যে পার্থক্য কী? প্রথমত, বর্ণপরিচয় লেখা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা এবং তার উদ্দেশ্য ছিল বাংলা বর্ণমালা এবং প্রাথমিক পাঠ শেখানো, যার বৈশিষ্ট্য ছিল বর্ণ, যুক্তবর্ণ, শব্দ গঠন এবং ছোট বাক্য শেখানো, এবং তার ধরন ছিল ভাষা শেখার এটা প্রাথমিক বই। তাহলে আমরা শুধুমাত্র দেখছি যে শিশু বয়সে যখন তারা অক্ষর শিখতে শেখে, বর্ণ শিখতে শেখে, সেই সময় তাদের প্রাথমিক যে পাঠ সেটা শেখানোর জন্য কিন্তু বর্ণপরিচয় তৈরি হয়েছে এবং সহজ পাঠ তৈরি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। এবং সেটা কী জন্য তৈরি হয়েছে? একটি শিশু যখন তার প্রাথমিক পাঠ অর্থাৎ বর্ণ, যুক্ত বর্ণ, অক্ষর, ছোট বাক্য প্রভৃতি শিখে গেছে, তখন তারা বিভিন্ন ছোট ছোট ছড়া, গল্প, গ্রামীণ প্রকৃতির জীবন, মূল্যবোধ, ভাষা শিক্ষা এইসবের জন্য কিন্তু তিনি রচনা করেছেন এই সহজ পাঠ। এই সহজ পাঠ সহজ ভাষায় পড়া, লেখা এবং নৈতিক শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক ছোট গল্প। সামাজিক ছোট গল্প হিসেবে আমরা নিয়েছি এখানে কাবুলিওয়ালা। এটি একটি মানবিক সম্পর্ক, পিতৃত্ববোধের গল্প। এখানে কাবুলিওয়ালা এবং মিনি নামের একটি মেয়ের স্নেহের সম্পর্কের মাধ্যমে মানবতার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। অন্য উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পোস্টমাস্টার এবং সমাপ্তি। পরবর্তী প্রশ্ন, কয়েকজন পরিবেশবিদের নাম এখানে চেয়েছিল, যেখানে আমি 4টে নাম দিয়েছি। সুন্দরলাল বহুগুণা, যিনি প্রচণ্ড আলোচিত এবং চর্চিত, তিনি চিপকো আন্দোলনের নেতা, এবং আরেকজন মেধা পাটকর, যিনি নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী। এবার এই দুজন কিন্তু শুধুমাত্র প্রাথমিকের ইন্টারভিউ বলে নয়, আমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সাম যারা আমরা কম বেশি প্রিপারেশন নিয়েছি বা নিচ্ছি তারা কিন্তু জানি যে এই দুটো কোয়েশ্চেন কিন্তু প্রায়শই আসতে থাকে। এছাড়াও আমি দিয়েছি বন্দনা শিবা, যিনি পরিবেশ এবং কৃষি আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং গ্রেটা থুনবার্গ, যিনি জলবায়ু আন্দোলনের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, রেখাংশ কাকে বলে? দুটি নির্দিষ্ট বিন্দু সরলরেখা দ্বারা যুক্ত করলে যে অংশ আমরা পাই রেখার, তাকে আমরা রেখাংশ বলবো। তাহলে দুটি নির্দিষ্ট বিন্দু সরলরেখা দ্বারা যুক্ত করলে যে সীমাবদ্ধ অংশ তৈরি হয় তাকে আমরা বলবো রেখাংশ। এর দুইটি প্রান্তবিন্দু থাকে। পরবর্তী প্রশ্ন, তোমার জীবনের লক্ষ্য কী? আমি এখানে লিখেছি আমি একজন আদর্শ এবং দায়িত্বশীল প্রাথমিক শিক্ষক হয়ে শিশুদের জ্ঞান, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করতে চাই। শিশুদের জ্ঞান, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করতে চাই। শিক্ষার মাধ্যমে সমাজ উন্নয়নে অবদান রাখতে চাই। এরকম প্রশ্ন তোমরা কম বেশি সবাই রেডি করেছো, তোমরা নিজেদের মতো করতে পারো। তো আমি এখানে এটাই লিখেছি। পরবর্তী প্রশ্ন, সহজ পাঠে ছোটো খোকা কালো কেন? এখানে সঠিক প্রশ্ন যেটা ছিল সেটা ছিল সহজ পাঠে ছোটো খোকার চোখ আর মুখ বাদ দিয়ে বাকি শরীরের অংশ কালো কেন? তো এটা আমার সঠিক উত্তর বলে মনে হয়েছে। সহজ পাঠে ছোটো খোকাকে চোখ মুখ বাদ দিয়ে বাকি অংশ কালো করে রাখা হয়েছে, যাতে শিশুরা তাদের নিজেদের মনের মতো করে ছবি আঁকতে পারে এবং তাদের কল্পনাশক্তি বৃদ্ধি পায়। আসলে নন্দলাল বসু যখন এই সহজ পাঠের ছবিগুলি এঁকেছিলেন, সেই একই কনসেপ্টটি আমার মাথায় এসছে, যে সেগুলিকে সাদা কালো করা হয়েছে যে কারণে, সেই একই কারণে, অর্থাৎ শিশু প্রত্যক্ষ জীবনে যে সমস্ত মানুষ, গাছপালা, পশু পাখি দেখছে, তার যে রং সে প্রত্যক্ষ করছে, সেই প্রত্যক্ষ করা রং দিয়ে সে যেন এই বইয়ের ছবিগুলোকে নিজের কল্পনা শক্তিতে সেগুলো রাঙিয়ে নিতে পারে, অর্থাৎ তার সৃজনশীলতা বৃদ্ধির উদ্দেশ্যেই কিন্তু এই সহজ পাঠে ছোটো খোকাকে কালো রঙের করা হয়েছে। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ, এবং সাধারণত এর 3টি কোণও কিন্তু অসমানই হয়। পরবর্তী প্রশ্ন, রায় পরিবারের মধ্যে সম্পর্ক এইভাবে জানতে চাওয়া হয়নি, জানতে চাওয়া হয়েছিল উপেন্দ্র কিশোর রায়, সুকুমার রায় এবং সত্যজিৎ রায়ের মধ্যে সম্পর্ক কী। তো আমরা জানি এরা 3টে জেনারেশন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার পুত্র ছিলেন সুকুমার রায় এবং তার পুত্র ছিলেন সত্যজিৎ রায়, অর্থাৎ তারা একই সাহিত্যিক পরিবারের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, মিশ্রণ কাকে বলে? দুই বা ততোধিক পদার্থ রাসায়নিক বিক্রিয়া ছাড়া একত্রে মিশলে তাকে মিশ্রণ বলে, যেমন বালি ও লোহা, লবণ ও জল। তো আমরা জানি মিশ্রণে সাধারণত কি করা যায়, যে দুটি পদার্থের যে মিশ্রণ হয় সেই পদার্থগুলোকে জেনারেলি আমরা আলাদা করতে পারি।
আর যদি দ্রবণ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু করতে পারি না। তাই পরবর্তী প্রশ্ন একই কনসেপ্টের উপর কনসেপ্টকে মাথায় রেখে পরবর্তী প্রশ্ন করা হয়েছে যে দ্রবণ এবং মিশ্রণের পার্থক্য কী। দ্রবণ এর ক্ষেত্রে আমরা দেখব এটা হচ্ছে সমসত্ব হয়, দ্রাবক এবং দ্রব থাকে, ছাঁকনি দিয়ে এদেরকে পৃথক করা যায় না। আর মিশ্রণের ক্ষেত্রে এটা সমসত্ব বা অসমসত্ব দুটোই হতে পারে, উপাদানগুলি আলাদা থাকার সম্ভাবনা প্রবল, আলাদা থাকতে পারে এবং ছাঁকনি এবং চুম্বক দিয়ে আলাদা করা যায়। যেমন লোহা এবং জল, সেখানে আমি চুম্বক দিলে লোহাটা কিন্তু আলাদা হয়ে চলে আসে। পরবর্তী প্রশ্ন, সত্যজিৎ রায়ের তিনি কোন স্কুলে পড়াশোনা করেছেন? তো তিনি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছেন এবং পরে তিনি প্রেসিডেন্সি কলেজে পড়েছেন। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়েছেন এবং পরবর্তীকালে তিনি প্রেসিডেন্সি কলেজে পড়েছেন। পরবর্তী প্রশ্ন, বিউটিফুলের শব্দের রূপ চেয়েছিল, নাউন ফর্ম, ভার্ব ফর্ম এবং অ্যাডভার্ব ফর্ম। তো আমি দেখব এখানে তিনি এখানে নাউন ফর্ম ছিল বিউটি, বিউটিফুলের নাউন ফর্ম হচ্ছে বিউটি, ভার্ব হচ্ছে বিউটিফাই, এখানে ভার্ব ফর্ম বিউটিফাই এবং অ্যাডভার্ব হচ্ছে বিউটিফুলি। পরবর্তী প্রশ্ন, ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছিল, যে কোনো একটা ভয়েস চেঞ্জ করে দেখাতে বলা হয়েছিল। তো এখানে যে ভয়েস চেঞ্জটা ছিল, রাম ইটস এ ম্যাঙ্গো, রাম ইটস এ ম্যাঙ্গো, তাহলে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে এ ম্যাঙ্গো ইজ ইটেন বাই রাম। তো ভয়েস চেঞ্জটা তোমরা একটু ভালো করে দেখে নিও, আমি একটা পরে বিস্তারিত ক্লাসও দিয়ে দেবো ভয়েস চেঞ্জের তেমন হলে। তো রাম ইটস এ ম্যাঙ্গো সেটা হয়ে যাবে, প্রথমে চলে আসবে যে এখানে প্রেডিকেট রয়েছে এ ম্যাঙ্গো চলে আসবে প্রথমে। আচ্ছা, এরপর চলে আসবে ইজ ভার্ব, তারপর হয়ে যাবে ইটের থার্ড ফর্ম মানে ইটেন, অ্যান্ড লাস্টে হয়ে যাবে সাবজেক্ট, সেটা বসবে বাই দিয়ে, বাই রাম। ঠিক আছে, এর পরের প্রশ্ন, ত্রিভুজ কি? তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ একটি বহুভুজকে ত্রিভুজ বলে। ঠিক আছে, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ একটি বহুভুজকে ত্রিভুজ বলে, এর তিনটি বাহু এবং তিনটে কোণ থাকে। পরবর্তী প্রশ্ন, বৃত্ত কি? একটি নির্দিষ্ট বিন্দু যেটা কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত সকল বিন্দুর সমষ্টিকে বৃত্ত বলে। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু যেটা কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত সকল বিন্দুর সমষ্টিকে বৃত্ত বলে। পরবর্তী প্রশ্ন, চিংড়ির রক্ত নীল কেন? চিংড়ির রক্তে হিমোসায়ানিন নামক একরকম তাম্রযুক্ত পদার্থ থাকে, যেটাকে রঞ্জক বলা হয়, তাম্রযুক্ত রঞ্জক, সেটা অক্সিজেনের সংস্পর্শে যখন আসে তখন সেটা নীল বর্ণ ধারণ করে, তাই চিংড়ির রং নীল। তাহলে চিংড়ির রঙে কী থাকে? পতঙ্গ শ্রেণীর সমস্ত প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে। আমাদের যেমন কী থাকে? হিমোগ্লোবিন থাকে, ওদের থাকে হিমোসায়ানিন। আমাদের হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্ত হয় লাল, আর ওদের এই হিমোসায়ানিনের জন্য ওদের রক্ত হয় নীল বা হালকা সবুজ। তো এটা যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন এটা নীল বর্ণ ধারণ করে। অ্যান্টার্কটিকা কোথায় রয়েছে? পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চলে অবস্থিত অ্যান্টার্কটিকা, এটা হচ্ছে বরফ আচ্ছাদিত শীতলতম মহাদেশ। পরবর্তী প্রশ্ন, পেঙ্গুইন কী খায়? পেঙ্গুইন নিয়ে দেখলাম দুটো কোয়েশ্চেন, আগের দিন দেখেছিলাম পেঙ্গুইন কোথায় থাকে বা এরকম কিছু একটা কোয়েশ্চেন ছিল, আর আজকের কোয়েশ্চেন হচ্ছে পেঙ্গুইন কী খায়। পেঙ্গুইন নিয়ে প্রচণ্ড ইন্টারেস্ট ইন্টারভিউদের। তো পেঙ্গুইন মাছ, ক্রিল এবং ছোট ছোট সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে। পরবর্তী প্রশ্ন, বর্গক্ষেত্রকে বাঁকালে কী হবে? বর্গক্ষেত্র একটি সমতল অর্থাৎ টু ডি চিত্র, একে যদি বাঁকানো হয় তাহলে সেটা সমতল থাকবে না, বিকৃত আকার ধারণ করবে, নির্দিষ্ট যে জ্যামিতিক আকার সেটা কিন্তু বজায় থাকবে না। এর পরবর্তী প্রশ্ন, বর্গক্ষেত্র এবং রম্বসের কর্ণের পার্থক্য কী? বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখব আমরা কর্ণ সবসময় সমান হয়, পরস্পর লম্ব থাকে, আর মানে পরস্পর যে লম্ব সেটা সমদ্বিখণ্ডিত করে, এবং রম্বসের ক্ষেত্রে এর কর্ণ লম্ব সমদ্বিখণ্ডিত করে কিন্তু সাধারণত সমান নয়। এ লম্ব সমদ্বিখণ্ডিত করে এক্ষেত্রেও, কিন্তু এটা সাধারণত সমান হয় না। পরবর্তী প্রশ্ন, কর্ণ মানে কি কান? এই প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল। না, এখানে কর্ণ মানে ডায়াগোনাল, অর্থাৎ বিপরীত যে দুই শীর্ষবিন্দুকে যুক্তকারী রেখাংশ, বিপরীত দুই শীর্ষবিন্দুকে যুক্তকারী রেখাংশকেই আমরা এখানে কর্ণ বলি। পরবর্তী প্রশ্ন, বর্গক্ষেত্রকে 3D করলে কী হবে? বর্গক্ষেত্রকে 3D করলে ঘনক হবে, ঘনক বা কিউব। বর্গক্ষেত্র 2D পিকচার, তো এই 2D পিকচারকে যদি আমরা 3 ডাইমেনশনাল করি তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কিউব বা ঘনক। পরের প্রশ্ন, সাজি মানে কি? একটি লাইন তুলে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল এখানে সাজি শব্দের অর্থ কী? সাজি শব্দের অর্থ হলো ফুল রাখার ছোট ঝুড়ি, যেটা সাধারণত বাঁশ বা বেত দিয়ে তৈরি হয়। পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কখন হয়? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে মহারাণা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংয়ের মধ্যে এবং যিনি কী ছিলেন, যিনি মুঘল সম্রাট আকবরের সেনাপতি ছিলেন এবং মহারাণা প্রতাপের মধ্যে এই যুদ্ধ হয়েছিল 1576 অর্থাৎ 1576 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন আজকের, গ্রিনহাউস গ্যাসের নাম
কিছু জানতে চেয়েছিলেন এবং গ্রিন হাউস গ্যাসের ফলে কী কী ক্ষতি হয় সমাজে বা পরিবেশে সেটা জানতে চাওয়া হয়েছিল। তো কিছু গ্রিন হাউস গ্যাসের নাম: কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। তাহলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লুরোকার্বন এর ফলে কী কী ক্ষতি হয়? প্রথম যে ক্ষতি সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে প্রচণ্ড পরিমাণে, যার ফলে আমাদের ওজোন স্তরটা হ্রাস পাচ্ছে, সেখানে ফুটো হচ্ছে, যার ফলে অতিবেগুনি রশ্মি খুব তাড়াতাড়ি ভূপৃষ্ঠে এসে আছড়ে পড়ছে এবং ত্বকের ক্যান্সার বৃদ্ধি হচ্ছে আমরা জানি। এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে তো টোটালি জলবায়ুর পরিবর্তন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংই পুরোটাই এফেক্ট। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলেই কী হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, পাহাড়ে পর্বতে হিমবাহের গলন হচ্ছে এবং হিমবাহের গলনের ফলে কী হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হচ্ছে। তো এইগুলোই কিন্তু গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকারক দিক। তো এই ছিল আজকের 9 তারিখের সেকেন্ড হাফে যে কটা কোয়েশ্চেন ছিল সে কটা কভার করা হলো, এবং পরবর্তীতে আগামীকাল 10 তারিখে যে সমস্ত কোয়েশ্চেন ছিল সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হবে। তাই অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। থ্যাংক ইউ।